হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। 10 মিনিট স্কুলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমাদের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্র বইয়ের রেওয়ামিল অধ্যায় থেকে আজকে আমি কয়েকটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। আমরা জানি রেওয়ামিল প্রস্তুত করা হয় হচ্ছে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য, তাই না? আবার আর্থিক বিবরণী প্রস্তুত যাতে আর একটু সহজ হয় সেজন্য আমরা রেওয়ামিল প্রস্তুত করে থাকি। সো বন্ধুরা, চলো দেখে নিই যে আজকের আলোচনার বিষয়বস্তুগুলো কি কি। আজকে আমরা দেখব অশুদ্ধ রেওয়ামিল শুদ্ধ করার উপায়। একটা অশুদ্ধ রেওয়ামিলকে আমরা কিভাবে শুদ্ধ করব সেই উপায়গুলো সম্পর্কে জানবো, আর অনিশ্চিত হিসাব সম্পর্কে আমরা জানবো। সো আমি এগুলো উদাহরণের মাধ্যমেও তোমাদেরকে দেখাবো। তো চলো বন্ধুরা, তাহলে শুরু করি। তো প্রথমেই হচ্ছে অশুদ্ধ রেওয়ামিল শুদ্ধ করার উপায়। বন্ধুরা, অশুদ্ধ রেওয়ামিল শুদ্ধ করার উপায় হচ্ছে এখানে কয়েকটা স্টেপ আমাকে ফলো করতে হবে। তো এখানে বলা আছে যে ভুল ত্রুটি খুঁজে বের করে রেওয়ামিল সংশোধন করার জন্য নিম্নোক্ত ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। অশুদ্ধ রেওয়ামিল বলতে বোঝানো হয়েছে আমরা কি করি, একটা নির্দিষ্ট হিসাবকাল পর আমরা খতিয়ানের জেরগুলোকে এনে রেওয়ামিলে লিপিবদ্ধ করি। খতিয়ানের ডেবিট জেরগুলো আমরা রেওয়ামিলের ডেবিট পাশে লিখি এবং খতিয়ানের ক্রেডিট জেরগুলো আমরা রেওয়ামিলের ক্রেডিট পাশে হচ্ছে লিপিবদ্ধ করি। এরপর আমরা রেওয়ামিলে ডেবিট সাইড এবং হচ্ছে ক্রেডিট সাইড যোগ করে দেখি যে আমার দুই সাইড হচ্ছে সমান সমান হচ্ছে নাকি। যদি দেখি আমার ডেবিট সাইড এবং ক্রেডিট সাইড সমান হচ্ছে না, হয়তো ডেবিট টাকা বেশি অথবা ক্রেডিট টাকা বেশি, তখন আমরা বুঝবো যে আমার রেওয়ামিলে কোনো ভুল আছে। সেই ভুল ত্রুটি খুঁজে বের করে রেওয়ামিল কিভাবে হচ্ছে সংশোধন করতে হবে সেটাই হচ্ছে আমি আজকে তোমাদের দেখাবো। তো প্রথম স্টেপ হচ্ছে ডেবিট সমান সমান ক্রেডিট, মানে রেওয়ামিলের ডেবিট সাইড সমান সমান রেওয়ামিলের ক্রেডিট সাইড কিনা সেটা আমাকে আগে দেখতে হবে। সো অশুদ্ধ রেওয়ামিল শুদ্ধ করার উপায়ের প্রথম স্টেপ হচ্ছে প্রতিষ্ঠানের যে রেওয়ামিল থাকবে সেই রেওয়ামিলের মধ্যে ডেবিট সাইড এবং ক্রেডিট সাইড মানে টাকার যে কলাম আছে সেই টাকার কলামে আমরা দেখব যে ডেবিট টাকা সমান সমান ক্রেডিট টাকা হয়েছে কিনা। এরপর দেখো বন্ধুরা, খতিয়ানের প্রতিটি হিসাবের জের রেওয়ামিলে তোলা হয়েছে কিনা। আমরা জানি খতিয়ানে কি করা হয়, খতিয়ানে প্রত্যেকটা হিসাবের জের আলাদা আলাদা করে নির্ণয় করা হয়। সো খতিয়ানের প্রতিটি হিসাবের জের আমরা পরবর্তীতে কি করি, রেওয়ামিলে হচ্ছে ট্রান্সফার করি। সো রেওয়ামিলে এই তোলা হয়েছে নাকি খতিয়ানের হিসাবের জেরগুলো সেটা আমরা যাচাই করে দেখব। সো বন্ধুরা, একটা জিনিস মাথায় রাখবে যে খতিয়ানের কোন কোন হিসাব হচ্ছে ডেবিট হয় এবং খতিয়ানের কোন কোন হিসাব হচ্ছে ক্রেডিট হয়। আমরা জানি যে খতিয়ানের যে অ্যাসেট অথবা সম্পদ হিসাব সমূহের জের রয়েছে আর যে এক্সপেন্স অথবা ব্যয় হিসাব সমূহের জের আছে এগুলো সব সময় হচ্ছে ডেবিট হবে। আবার অন্যদিকে খতিয়ানের ক্রেডিট জেরগুলো কোনগুলো, একটা হচ্ছে লায়াবিলিটিস অথবা দায়, এরপর হচ্ছে ইকুইটি মানে হচ্ছে মালিকানা সত্ত্ব, আর হচ্ছে রেভিনিউ। সো আয়, তারপর হচ্ছে মালিকানা সত্ত্ব আর দায়, এই তিনটার জের সবসময় খতিয়ানে কি হবে, ক্রেডিট হবে। সো খতিয়ানের যেটা ডেবিট জের সেটা রেওয়ামিলেও ডেবিট পাশে বসবে, আর খতিয়ানে যেটা ক্রেডিট জের অথবা যে হিসাব সমূহের জের হচ্ছে ক্রেডিট সেগুলো রেওয়ামিলে ক্রেডিট হবে। এখন কথা হচ্ছে আমরা সেকেন্ড স্টেপে এসে দেখবো যে খতিয়ানের প্রত্যেকটা জের রেওয়ামিলে তোলা হয়েছে নাকি, মানে নগদান হিসাবের জের, তারপর আসবাবপত্র হিসাবের জের, এরকম করে খুঁটিনাটি সকল হিসাবের জের রেওয়ামিলে তোলা হয়েছে কিনা সেটা আমরা যাচাই বাছাই করে দেখব। 3 নাম্বার স্টেপ হচ্ছে খতিয়ানের ডেবিট ক্রেডিট উদ্বৃত্ত রেওয়ামিলের ডেবিট ক্রেডিট উদ্বৃত্ত হিসেবে তোলা হয়েছে নাকি। অনেক সময় দেখা যায় যে খতিয়ানের ডেবিট উদ্বৃত্ত আমরা কি করি, রেওয়ামিলের ক্রেডিট উদ্বৃত্ত হিসেবে মানে ক্রেডিট পাশে লিপিবদ্ধ করি। তো এখানে বোঝানো হয়েছে যে রেওয়ামিলের ডেবিট ক্রেডিট উদ্বৃত্ত মানে হচ্ছে রেওয়ামিলের ডেবিট টাকার পাশ এবং হচ্ছে ক্রেডিট টাকার পাশ। ওকে, সো খতিয়ানের ডেবিট এবং ক্রেডিট উদ্বৃত্তগুলো সঠিকভাবে রেওয়ামিলের ডেবিট সাইডে এবং ক্রেডিট সাইডে হচ্ছে তোলা হয়েছে নাকি সেটা দেখার বিষয়। খতিয়ানে যদি অ্যাসেট, এটার উদ্বৃত্ত সবসময় অবশ্যই খতিয়ানে ডেবিট হবে। সো রেওয়ামিলেরও ডেবিট পাশে আছে নাকি নাকি রেওয়ামিলের ক্রেডিট পাশে বসিয়ে দিয়েছি। যেমন ধরো যদি লেখা থাকে ভাড়া, ঠিক আছে, আমরা খতিয়ানের একটা জের পেলাম হচ্ছে ভাড়া হিসাবের জের। সো এটা সবসময় ডেবিট হওয়ার কথা, কিন্তু অনেক সময় ভুলে আমরা চিন্তা করি যে ভাড়া হয়তো প্রাপ্তি ঘটেছে, তার মানে হচ্ছে ভাড়া প্রতিষ্ঠানে এসেছে। সো আমরা আয় হিসেবে কি করি, ভাড়া হিসাবকে ক্রেডিট পাশে রেওয়ামিলে লিপিবদ্ধ করি। সো এই ভুলগুলোর কারণে কিন্তু আমার
খতিয়ানের জের যদিও রেওয়া মিলে নেওয়া হয়েছে তবুও ডেবিট সমান সমান ক্রেডিট হবে না, ঠিক আছে? তো আমার রেওয়া মিলে কি হতে হবে, রেওয়া মিলে ডেবিট পাশ এবং ক্রেডিট পাশ হচ্ছে সমান হতে হবে। কিন্তু আমি যদি খতিয়ানের ডেবিট জের এবং ক্রেডিট জের ঠিক মতো লিপিবদ্ধ না করি তাহলে অবশ্যই আমার ডেবিট সমান সমান ক্রেডিট হবে না। এরপর হচ্ছে জাবেদা হতে লেনদেনগুলো খতিয়ানের সংশ্লিষ্ট হিসাবে সঠিকভাবে তোলা হয়েছে নাকি। তো আমরা কি করলাম, আমরা প্রথমে রেওয়া মিলটাকে চেক করলাম যে রেওয়া মিলের ডেবিট সাইড আর ক্রেডিট সাইড সমান কিনা। এরপর আমরা দেখলাম যে খতিয়ান থেকে রেওয়া মিলের জেরগুলো মানে খতিয়ানের জেরগুলো রেওয়া মিলে ঠিক মতো তোলা হয়েছে নাকি। এরপর আমরা দেখবো যে খতিয়ানের ডেবিট এবং ক্রেডিট উদ্ধৃত সমূহ রেওয়া মিলের ডেবিট এবং ক্রেডিট পাশে ঠিক মতো লিপিবদ্ধ করা হয়েছে নাকি। আর এরপরে দেখবো যে জাবেদা হতে লেনদেনগুলো খতিয়ানের সংশ্লিষ্ট হিসাবে সঠিকভাবে তোলা হয়েছে নাকি। মানে আমরা হিসাবের প্রাথমিক বই বলে থাকি কাকে, জাবেদাকে। সো জাবেদা তৈরি করলে সেটা খতিয়ানের সহায়ক বই হিসেবেও কাজ করে। সো যে সকল প্রতিষ্ঠান জাবেদা প্রস্তুত করে খতিয়ান প্রস্তুতের আগে তারা চেক করবে যে তাদের জাবেদা থেকে লেনদেনগুলো খতিয়ানে ঠিকভাবে তোলা হয়েছে নাকি। যেমন ধরো জাবেদায় আমরা কি করি, ভাড়া হিসাবকে ডেবিট করি আর নগদান হিসাবকে আমরা কি করি, ক্রেডিট করি। তো এই লেনদেনগুলো সঠিকভাবে আমরা খতিয়ানে স্থানান্তর করেছি নাকি সেটা আমরা চেক করব। সো রেওয়া মিল দেখা হয়ে গেল, খতিয়ানও চেক করা হয়ে গেল এবং জাবেদা থেকে খতিয়ানে লেনদেনগুলোকে সঠিকভাবে লিপিবদ্ধ করা হয়েছে নাকি সেটাও চেক করা হয়ে গেল। এর পরের স্টেপ হচ্ছে খতিয়ানের যে কোনো হিসাবের উদ্ধৃত রেওয়া মিলে ভুল অঙ্কে ভুল ঘরে তোলা হয়েছে কিনা সেটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা এর আগের ভিডিওতে দেখেছি রেওয়া মিলে কোন কোন ভুলগুলো ধরা পড়ে এবং কোন কোন ভুলগুলো ধরা পড়ে না। সো দেখো কিছু কিছু ভুল কিন্তু রেওয়া মিলে ধরা পড়ে না, কারণ সে ভুলগুলোর ফলে রেওয়া মিলের ডেবিট এবং ক্রেডিট পাশ হচ্ছে মিলে যেতে পারে। তো আমরা দেখবো যে খতিয়ানের যে কোনো হিসাবের উদ্ধৃত রেওয়া মিলে ভুল অঙ্কে ভুল ঘরে তোলা হয়েছে নাকি। সো ধরো নগদান হিসাবে সবসময় ডেবিট উদ্ধৃত হয়। সো নগদান হিসাবে ডেবিট উদ্ধৃত হচ্ছে 1 লাখ টাকা আর পাওনাদার হিসাবের ক্রেডিট উদ্ধৃত হচ্ছে ধরো এখানে 20,000 টাকা। ওকে, সো নগদান হিসাবে ডেবিট উদ্ধৃত হচ্ছে 1 লাখ আর পাওনাদার হিসাবে ক্রেডিট উদ্ধৃত এখানে হচ্ছে 20,000 টাকা। সো আমরা যদি এখানে ভুল অঙ্কে লিপিবদ্ধ করি মানে হচ্ছে 1 লাখের জায়গায় আমরা লিখতে পারি 10,000 টাকা অথবা 20,000 টাকা আমরা লিখতে পারি 2,000 টাকা বা 20 লাখ টাকা। সো এভাবে যদি আমরা টাকার অঙ্কে ভুল করি তখন কিন্তু রেওয়া মিলের ডেবিট সাইড ইকুয়াল টু ক্রেডিট সাইড হবে না। সো রেওয়া মিলে ভুল অঙ্কে তোলা হলে অথবা ভুল ঘরে তোলা হয়েছে নাকি, মানে নগদান হিসাবে সবসময় ডেবিট জের হয়, আমরা রেওয়া মিলে ক্রেডিট হিসেবে তুলেছি নাকি। তো এগুলো হচ্ছে আমরা দেখব যে কোনো ভুল হয়েছে কিনা। এবং শেষ স্টেপ হচ্ছে পূর্ববর্তী বছরের সম্পদ দায় ও মালিকানা সত্ত্ব হিসাবের যে সমূহ চলতি বছরে খতিয়ানে সঠিকভাবে তোলা হয়েছে নাকি। পূর্ববর্তী বছর বলতে বোঝানো হয়েছে ধরো 2020 সাল হচ্ছে পূর্ববর্তী বছর আর চলতি বছর হচ্ছে এখানে 2021 সাল। তো 2020 সালে আমরা মূলত কি করি, আমরা হচ্ছে একটা বছর অথবা একটা হিসাবকাল শেষে মুনাফা জাতীয় আয় ব্যয় আর হচ্ছে উত্তোলন এই হিসাবগুলোর জের আমরা বন্ধ করে দিই। তো আর কোন হিসাবের জের থাকে, সম্পদ দায় এবং মালিকানা সত্ত্ব এই হিসাবগুলোর জের থেকে যায়। তো তখন আমরা কি করি, এগুলো 2021 সালে হচ্ছে আমরা ট্রান্সফার করি। তো পূর্ববর্তী বছরের সম্পদ মানে হচ্ছে অ্যাসেট, দায় মানে হচ্ছে লায়াবিলিটিস আর মালিকানা সত্ত্ব মানে হচ্ছে কি, ইকুইটি। এই হিসাবগুলোর জের আমরা চলতি বছরে খতিয়ানে সঠিকভাবে তুলেছি নাকি বা সঠিকভাবে ট্রান্সফার করেছি নাকি সেটা দেখতে হবে। কারণ দেখো বন্ধুরা, সম্পদ হিসাবের যে সবসময় ডেবিট হয়, দায় হিসাবের জের কি হয়, ক্রেডিট হয় আর মালিকানা সত্ত্ব হিসাবের জেরও হচ্ছে ক্রেডিট হয়। তো এগুলো যদি সঠিকভাবে না তোলা হয় তাহলে কিন্তু আমার রেওয়া মিলটা ভুল হবে। এবং সর্বশেষে আমি যদি তারপরও দেখি যে সবকিছু চেক করার পরেও যদি আমি দেখি যে রেওয়া মিলে আমার ডেবিট সমান সমান ক্রেডিট হচ্ছে না, মানে কোনো একটা সমস্যা আছে। ধরো এখানে ডেবিট হয়েছে 1 লাখ টাকা কিন্তু ক্রেডিট হয়েছে এখানে 90,000 টাকা। সো ডেবিট আর ক্রেডিটের পার্থক্য কত বন্ধুরা, এখানে 10,000 টাকা। তখন আমরা
টেম্পোরারিলি মানে হচ্ছে একটা কম সময়ের জন্য কি করব, এই 10,000 টাকাকে অনিশ্চিত হিসাব নামে হচ্ছে লিপিবদ্ধ করব। সো অনিশ্চিত হিসাব একটু পরেই আমরা আরো ক্লিয়ারলি জানতে পারবো যে অনিশ্চিত হিসাব কি। এখন আমি তোমাদের জাস্ট অশুদ্ধ রেওয়ামিল কিভাবে শুদ্ধ করবে সেই উপায়টা সম্পর্কে বলছি। তো আমি আবার রিপিট করলাম যে ডেবিট সাইড এবং ক্রেডিট সাইডের মধ্যে যতটুকু পার্থক্য থাকবে, ধরো এখানে ক্রেডিট সাইডে হচ্ছে 10,000 টাকা কম আছে, তো আমি অনিশ্চিত হিসাব বিবরণীর কলামে লিখে আমি এখানে ক্রেডিট পাশে 10,000 টাকা যোগ করে দুই পাশে হচ্ছে 1,00,000 টাকা করে দিব। তাহলে কি হবে, আমার ডেবিট সাইড সমান সমান ক্রেডিট সাইড হয়ে যাবে। তো অনিশ্চিত হিসাব হচ্ছে এমন একটা হিসাব যেটা খুব কম সময়ের জন্য মানে টেম্পোরারিলি হচ্ছে এই হিসাবে টাকাটা লিপিবদ্ধ করা হয়। পরবর্তীতে যখন রেওয়ামিলটা মিলে যায় মানে হচ্ছে আমার ভুলটা আসলেই ধরা পড়ে, তখন আমরা কি করব, অনিশ্চিত হিসাবটাকে আমরা ক্লোজ করে দিব বা বন্ধ করে দিব। তো বন্ধুরা, আমরা এতক্ষণ দেখলাম যে অশুদ্ধ রেওয়ামিল কিভাবে শুদ্ধ করা যায়। এখন আমরা দেখবো যে অনিশ্চিত হিসাব কি। অনিশ্চিত হিসাব হচ্ছে সাধারণত রেওয়ামিলের দুই পার্শ্ব সমান করার জন্য, মানে হচ্ছে রেওয়ামিলের ডেবিট সাইডের টাকা এবং ক্রেডিট সাইডের টাকা, এই দুই পাশের টাকাগুলো বা এই দুই পার্শ্ব সমান করার জন্য সাময়িক সময়ের জন্য মানে হচ্ছে টেম্পোরারিলি যে হিসাব খোলা হয় তাকে হচ্ছে অনিশ্চিত হিসাব বলে। তো অনিশ্চিত হিসাব কি, একটা টেম্পোরারি হিসাব, এটা হচ্ছে একটা সাময়িক সময়ের জন্য খোলা হয়। কারণ কি, কারণ হচ্ছে যাতে ডেবিট সাইড এবং ক্রেডিট সাইড এই দুইটা সাইড মিলে যায়। আরেকটা বড় কারণ হচ্ছে, দেখো রেওয়ামিলের ভুল খুঁজে বের না করতে পারার কারণে আর্থিক বিবরণী প্রস্তুত বিলম্বিত হতে পারে। তো রেওয়ামিলে যদি আমার ডেবিট সাইড এবং ক্রেডিট সাইড না মিলে তখন আমি বুঝবো যে রেওয়ামিলে ভুল আছে। এখন যদি আমি কোনোভাবে রেওয়ামিলের ভুলগুলো খুঁজে বের করতে না পারি তখন কিন্তু আর্থিক বিবরণী প্রস্তুত করা যাবে না। তার মানে হচ্ছে রেওয়ামিলে যদি কোনো ভুল থাকে, তো আমরা জানবো যে হিসাবে কোনো ভুল আছে, মানে জাবেদা অথবা খতিয়ান থেকে ট্রান্সফারের সময় অথবা যে কোনো ভাবেই কোনো লেনদেন লিপিবদ্ধকরণে ভুল হয়েছে। তো আমরা এই ভুল ইনফরমেশন দিয়ে অবশ্যই আর্থিক বিবরণী প্রস্তুত করতে পারবো না, কারণ আর্থিক বিবরণী কিন্তু আমার হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারীরাও দেখবে, আবার বাহ্যিক ব্যবহারকারীরাও দেখবে। তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর্থিক বিবরণী অবশ্যই আমাদের শুদ্ধভাবে তৈরি করতে হবে। সো রেওয়ামিলে যদি কোনোভাবেই ভুল খুঁজে বের করা না যায় তখন কিন্তু আর্থিক বিবরণী প্রস্তুতটা বিলম্বিত হতে পারে। বিলম্বিত মানে হচ্ছে দেরি হতে পারে। সেজন্য সাময়িক সময়ের জন্য আমরা অনিশ্চিত হিসাবের মাধ্যমে রেওয়ামিলের দুই পার্শ্বে মিল করে দিব, মানে হচ্ছে ডেবিট সাইড সমান সমান ক্রেডিট সাইড করার জন্য আমাদেরকে কি করতে হবে, অনিশ্চিত হিসাব একটা সাময়িক সময়ের জন্য আনতে হবে, যাতে করে আর্থিক বিবরণী যথাসময়ে প্রস্তুত করা যায়। সো এই যে সমস্যাটা হয়ে গেল, রেওয়ামিলে যদি ভুল হয় তখন আর্থিক বিবরণী প্রস্তুত করাটা সময় সাপেক্ষ হয়ে যাবে বা হচ্ছে বিলম্বিত হতে পারে। সো এই ভুলটা সমাধান করার জন্য আমরা কি আনি, এই অনিশ্চিত হিসাবটা আমরা নিয়ে আসি। সো অনিশ্চিত হিসাব আনলে কি হয়, অনিশ্চিত হিসাব আনলে আমার রেওয়ামিলের ডেবিট সাইড এবং ক্রেডিট সাইড মিলে যায়। তো তখন আমরা কি করব, আর্থিক বিবরণী প্রস্তুত করতে পারবো যথাসময়ে। তো বন্ধুরা, অনিশ্চিত হিসাব আমরা কিভাবে রেওয়ামিলে লিখবো। ধরো আমার রেওয়ামিলে ডেবিট সাইডে আছে হচ্ছে 1,00,000 টাকা, আমি আগের উদাহরণটাই আবার দিচ্ছি, এবং ক্রেডিট সাইডে আছে আমার ধরো 1,10,000 টাকা। ওকে, তো এখানে দেখো ডেবিট সাইডে 1,00,000 আর ক্রেডিট সাইডে হচ্ছে 1,10,000, তাহলে ক্রেডিট সাইডে কিন্তু এখানে 10,000 টাকা বেশি আছে। তো আমরা অনিশ্চিত হিসাব কোন পাশে লিখবো, আমরা কি ডেবিট পাশে টাকা লিখবো নাকি ক্রেডিট পাশে টাকা লিখবো? আমরা অবশ্যই হচ্ছে অনিশ্চিত হিসাব হচ্ছে ডেবিট পাশে 10,000 টাকা লিখব, কারণ আমার রেওয়ামিলে কি করতে হবে, ডেবিট সাইড সমান সমান ক্রেডিট সাইড হতে হবে। তো এই জন্যই তো রেওয়ামিলে ভুলটা হয় মূলত, কারণ রেওয়ামিলে ভুল তখনই বোঝা যায় যখন আমার ডেবিট সাইড আর ক্রেডিট সাইড হচ্ছে মিলে না। তো আমি কি করব, রেওয়ামিলে ডেবিট এবং ক্রেডিট পাশ মিলানোর জন্য অনিশ্চিত হিসাব নিয়ে আসবো 10,000 টাকা। সো পরবর্তীতে আমি যখন দেখব যে কোন ভুলটা হয়েছিল বা কোথায় ভুল হয়েছিল, তখন আমরা এই 10,000 টাকার অনিশ্চিত হিসাবকে বন্ধ করে দিব। বন্ধুরা, এখন আমরা দেখব একটা উদাহরণের মাধ্যমে আমরা শিখব কিভাবে রেওয়ামিল প্রস্তুত করতে হয় এবং খতিয়ানের উদ্বৃত্তগুলোকে কিভাবে রেওয়ামিলে ট্রান্সফার করতে হয়। মেসার্স মুক্তা ট্রেডার্সের নিম্নলিখিত খতিয়ানের উদ্বৃত্ত সমূহ হতে 2017 সালের 31শে ডিসেম্বর তারিখে রেওয়ামিল তৈরি করো। তো দেখো বন্ধুরা, এখানে হচ্ছে খতিয়ানের উদ্বৃত্ত সমূহ দেওয়া আছে। খতিয়ানের উদ্বৃত্ত সমূহ থেকে আমাকে কি তৈরি করতে হবে,
রেওয়া মিল তৈরি করতে হবে। সো আমি তোমাদের একদম A to Z দেখিয়ে দিব কিভাবে তোমরা খতিয়ানের উদ্বৃত্ত থেকে রেওয়া মিল প্রস্তুত করবে। এরপর আমি তোমাদের একটা কাজ দিব, ওই কাজটা তোমরা নিজে নিজে করবে। সো বন্ধুরা দেখো, প্রথমত হচ্ছে মূলধন, যেটা টাকা হচ্ছে 60,000 টাকা। সো মূলধন হচ্ছে কি? মূলধন হচ্ছে মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করে, তাই আমরা এটাকে কি করব? ক্রেডিট পাশে লিখবো 60,000 টাকা। এরপর হচ্ছে মজুদ পণ্য 1 তারিখে। আমরা এর আগে দেখেছি যে রেওয়া মিলে কোন কোন বিষয়গুলো আসে এবং কোন কোন বিষয়গুলো আসে না। সো 1 তারিখের মজুদ মানে হচ্ছে প্রারম্ভিক মজুদ পণ্য। প্রারম্ভিক মজুদ পণ্য রেওয়া মিলে আসবে, এটা হচ্ছে প্রতিষ্ঠানের জন্য একটা ব্যয়। সো ব্যয় ধরে আমরা কি করব? এটাকে ডেবিট পাশে লিপিবদ্ধ করব। এরপর হচ্ছে বিক্রয় 81,200 টাকা। সো বিক্রয় হচ্ছে কি? প্রতিষ্ঠানের জন্য আয়, তাই এটা হচ্ছে রেওয়া মিলের ক্রেডিট পাশে বসাবো আমরা। গ্যাস ও পানি, গ্যাস ও পানি হচ্ছে এটা ব্যয়। সো ব্যয় যখন বৃদ্ধি পাবে অথবা ব্যয় হিসাবকে আমরা কি করব? রেওয়া মিলের ডেবিট পাশে লিপিবদ্ধ করব 840 টাকা। ভূমি ও দালান কোঠা 20,000 টাকা। ভূমি ও দালান কোঠা হচ্ছে স্থায়ী সম্পদ অথবা অ্যাসেট। তো অ্যাসেটের জের হচ্ছে সবসময় ডেবিট হয়, তাই আমরা কি করব? ভূমি ও দালান কোঠা, এটা যেহেতু সম্পদ বা অ্যাসেট, তাই আমরা রেওয়া মিলের ডেবিট পাশে হচ্ছে লিখবো 20,000 টাকা। মজুরি খরচ 18,490 টাকা। এখানে বলেই দেওয়া আছে যে মজুরি হচ্ছে একটা খরচ, তাই আমরা কি করব? এটা রেওয়া মিলের ডেবিট পাশে লিখবো 18,490 টাকা। দেনাদার 35,800। দেনাদার হচ্ছে কি? অ্যাসেট। সো অ্যাসেট এর জের কি হবে? ডেবিট হবে, তাই আমরা এটাও রেওয়া মিলের ডেবিট পাশে লিখবো এই টাকাটা 35,800 টাকা। কমিশন, দেখো বন্ধুরা এটা কিন্তু ইম্পর্টেন্ট। যদি শুধুমাত্র লেখা থাকে যে কমিশন, তখন আমরা কি করব? এটাকে ব্যয় হিসেবে ধরে আমরা ডেবিট পাশে টাকার কলামে লিখবো যে 1,470 টাকা। যন্ত্রপাতি, এটা হচ্ছে স্থায়ী সম্পদ। যন্ত্রপাতি যেহেতু সম্পদ, তাই এর জেরটা হবে ডেবিট, 10,270 টাকা। পরিবহন খরচ 3,370 টাকা। পরিবহন খরচ এখানে বলেই দেওয়া আছে যে খরচ। তো খরচ কি হবে বন্ধুরা? খরচ হবে ডেবিট। তো আমরা ডেবিট পাশে টাকার কলামে লিখবো 3,370 টাকা। উত্তোলন হচ্ছে মালিকানা সত্ত্বকে কমিয়ে দেয়। সো মালিকানা সত্ত্ব বা ইকুইটিকে হ্রাস করলে আমরা কি উদ্বৃত্ত পাবো? আমরা হচ্ছে সেটার ডেবিট উদ্বৃত্ত পাবো। সো মালিকানা সত্ত্ব কমে গেলে সেটা হবে কি? ডেবিট। তাই আমরা রেওয়া মিলের ডেবিট পাশে লিখবো 2,480 টাকা। আর হিসাবের নাম হচ্ছে কি? উত্তোলন হিসাব। ব্যবসায় খরচ, খরচ হবে কি? ডেবিট। এরপর হচ্ছে নগদ তহবিল। নগদ তহবিল হচ্ছে সম্পদ। তো সম্পদ হিসাবের জের ডেবিট, তাই এটাও হবে ডেবিট। তারপর হচ্ছে ব্যাংক জমা, এটাও হচ্ছে সম্পদ, তাই এটাও হচ্ছে রেওয়া মিলের ডেবিট পাশে, মানে টাকার অঙ্কটা ডেবিট পাশে বসবে যে 5,260 টাকা। তারপর হচ্ছে ক্রয়, ক্রয় হচ্ছে প্রতিষ্ঠানের জন্য ব্যয়। সো ব্যয় হিসাবের উদ্বৃত্ত কি হয়? খতিয়ানে ডেবিট হয়, তাই 32,160 টাকা। এটা আমরা কি করব? রেওয়া মিলের ডেবিট পাশে এই টাকাটা লিখবো 32,160। কর অভিকর, এগুলো হচ্ছে খরচ 840 টাকা, তাই এগুলো আমরা ডেবিট পাশে লিখবো। আসবাবপত্র, এটা হচ্ছে সম্পদ, তাই এটা হবে কি? ডেবিট। প্রাপ্য বিল, এটাও হচ্ছে সম্পদ, এটা ডেবিট হবে। ব্যাংক জমা 1 তারিখের 6,700 টাকা। তো দেখো বন্ধুরা, এখানে ব্যাংক জমা দেওয়া আছে 1 তারিখের। আমরা এর আগে দেখেছি যে রেওয়া মিলে কোন জিনিসগুলো আসবে না বা কোন হিসাবগুলো আসবে না। সো ব্যাংক জমা এখানে কিন্তু 1 তারিখেরটা, এটা রেওয়া মিলে আমরা লিপিবদ্ধ করব না, কারণ ব্যাংক জমার সমাপনী জেরের মধ্যেই ব্যাংক জমার প্রারম্ভিক জের থাকবে। তো এখানে যেহেতু আমরা 31 ডিসেম্বর তারিখের, মানে হচ্ছে 2017 সালের 31 ডিসেম্বর তারিখের রেওয়া মিল তৈরি করছি, তাই আমরা এখানে সমাপনী জেরটা দেখাবো, কিন্তু প্রারম্ভিক জেরটা দেখাবো না। কারণ ব্যাংক জমার সমাপনী জেরের মধ্যে হচ্ছে ব্যাংক জমার প্রারম্ভিক উদ্বৃত্ত রয়েছে। মজুদ পণ্য 31 তারিখের, এটা কিন্তু আমরা রেওয়া মিলে আনবো না, কারণ মজুদ পণ্য 1 তারিখেরটা আসবে, যেটা হচ্ছে প্রারম্ভিক মজুদ পণ্য, কিন্তু 31/12/17 তারিখেরটা আসবে না। রিজনটা কি? কারণ হচ্ছে প্রারম্ভিক মজুদ পণ্য এবং নিট ক্রয়, এগুলোর সমন্বয় হচ্ছে বা এগুলোর একটা অংশই হচ্ছে সমাপনী মজুদ পণ্য। সো যেহেতু প্রারম্ভিক মজুদ পণ্য আর নিট ক্রয় অথবা ক্রয় হিসাব এখানে অলরেডি আছে, সো আমরা সমাপনী মজুদ পণ্য এখানে আনবো না। সমাপনী মজুদ পণ্য তখনই আনবো যদি সমন্বিত ক্রয় অথবা বিকৃত পণ্যের ব্যয় হচ্ছে এখানে থাকতো, তখন আমরা কি নিয়ে আসতাম? সমাপনী মজুদ পণ্য নিয়ে আসতাম, কিন্তু প্রারম্ভিক মজুদ পণ্য তখন আমরা আনতাম না। ওকে, এরপর হচ্ছে অবচয়।
অবচয় হচ্ছে এখানে খরচ, তাই অবচয় হিসাবের জের হচ্ছে ডেবিট ছিল খতিয়ানে, তাই আমরা রেওয়া মিলেরও ডেবিট পাশে লিখবো 1410 টাকা। ভাড়া প্রাপ্তি 430 টাকা। ভাড়া প্রাপ্তি মানে হচ্ছে কি, এটা প্রতিষ্ঠানের জন্য রেভিনিউ অথবা আয়। সো আয় বৃদ্ধি পেলে অথবা আয় হিসাবের জের কি হবে, ক্রেডিট হবে। সো আমরা রেওয়া মিলে এটা ক্রেডিট পাশে লিখবো। বেতন খরচ, খরচ কি হবে, ডেবিট হবে 4300 টাকা। বিমা সালামি এটাও হচ্ছে খরচ, এটা হচ্ছে ডেবিট হবে 1060 টাকা। এরপর হচ্ছে আন্তঃফেরত 490 টাকা। আন্তঃফেরত মানে হচ্ছে বন্ধুরা বিক্রয় ফেরত। সো বিক্রয় ফেরত মানে হচ্ছে কি, আয় হ্রাস পাওয়া। বিক্রয় হচ্ছে আয়, আর ফেরত দেওয়া হলে কি হবে, আয়টা হ্রাস পাবে। সো বিক্রয় হিসাব হচ্ছে ক্রেডিট, আর বিক্রয় ফেরত হিসাব হবে কি এখানে ডেবিট। তো আমরা 490 টাকা কি করব, ডেবিট পাশে রেওয়া মিলে লিপিবদ্ধ করব। এরপর হচ্ছে প্রদেয় বিল। প্রদেয় বিল হচ্ছে দায়, আর দায় হিসাব কি হবে এখানে ক্রেডিট পাশে রেওয়া মিলে বসবে 4000 টাকা। পাওনাদার এটাও হচ্ছে প্রতিষ্ঠানের জন্য দায়, তো দায় কি হবে 10370 টাকা, ক্রেডিট হবে। বই ফেরত মানে কি বন্ধুরা, বই ফেরত মানে হচ্ছে ক্রয় ফেরত। ক্রয় হচ্ছে ব্যয়, আর ব্যয় যখন হ্রাস পায় তখন আমরা সেটাকে কি করি, ক্রেডিট করি। তো রেওয়া মিলের ক্রেডিট পাশে আমরা বসাবো 10,370 টাকা। আমি আবার রিপিট করছি, এই যে আন্তঃফেরত আর বই ফেরত, এখানে স্টুডেন্টরা ঝামেলা করে। এখানে হচ্ছে আন্তঃফেরত মানে বিক্রয় ফেরত, বিক্রয় ফেরত হবে ডেবিট, আর বই ফেরত মানে হচ্ছে ক্রয় ফেরত। ক্রয় ফেরত হিসাব হচ্ছে ক্রেডিট পাশে আমরা টাকাটা লিখবো 10,370 টাকা। ব্যাংক চার্জ, ব্যাংক চার্জ হচ্ছে কি প্রতিষ্ঠানের জন্য ব্যয়, কারণ ব্যাংক হিসাব এর ফলে কমে যায়, মানে ব্যাংকের টাকাটা কমে যায়। তো ব্যাংক যেহেতু আমানতকারীকে বিভিন্ন ধরনের সুবিধা দিয়ে থাকে, তার বিনিময়ে কি করে, চার্জ ধার্য করে। তাই ব্যাংক চার্জ হচ্ছে প্রতিষ্ঠানের জন্য খরচ, এবং খরচকে আমরা কি করি, ডেবিট পাশে লিপিবদ্ধ করি রেওয়া মিলে। শেষে আছে বাট্টা প্রাপ্তি। বাট্টা প্রাপ্তি মানে হচ্ছে কি প্রতিষ্ঠানের জন্য আয় অথবা রেভিনিউ। সো রেভিনিউ হলে আমরা সেটাকে কি করব, ক্রেডিট পাশে লিপিবদ্ধ করব। তো তোমরা দেখলে যে খতিয়ানের উদ্বৃত্ত সমূহ কিভাবে রেওয়া মিলে ট্রান্সফার করতে হয়। এখন আমি রেওয়া মিলের মাধ্যমে, মানে রেওয়া মিলের যে ছক বা বিবরণী আছে, সেই ছকের মাধ্যমে আমি তোমাদের দেখাবো যে কিভাবে তোমরা খতিয়ানের জেরগুলোকে রেওয়া মিলের ছকে লিপিবদ্ধ করবে। তো দেখো এখানে হচ্ছে 5টা কলাম আছে টোটাল। ক্রমিক নং, হিসাবের শিরোনাম, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এখানে খতিয়ান পৃষ্ঠা এসেছে কারণ রেওয়া মিল আমরা কি করি, খতিয়ানের উদ্বৃত্তগুলো থেকে তৈরি করি। তো খতিয়ান পৃষ্ঠার কলামে আমরা সাধারণত কোন খতিয়ান পৃষ্ঠা থেকে নেওয়া হয়েছে এই রেওয়া মিলের জেরটা, সেই নাম্বারটা আমরা লিখে দিব। আচ্ছা, তো এখানে দেখো 1 নম্বরে আছে মূলধন। মূলধন এখানে হচ্ছে মূলধন হিসাব ক্রেডিট পাশে লেখা আছে 60,000 টাকা। এরপর হচ্ছে মজুদ পণ্য 1 তারিখের, যেটা হচ্ছে প্রতিষ্ঠানের জন্য প্রারম্ভিক মজুদ পণ্য। সো ব্যয় কি হয়, ডেবিট পাশে এখানে বসে। তো এখানে 60,000 দেখো, এখানে হচ্ছে কমা হবে, এখানে পয়েন্টটা হবে না। এরপর হচ্ছে দেখো বিক্রয় হিসাব। সো বিক্রয় হিসাব কি হবে, ক্রেডিট হবে, তাই না? সো ক্রেডিট হলে এখানে 81,200 টাকা আমরা ক্রেডিট পাশে লিপিবদ্ধ করব, কারণ বিক্রয় হচ্ছে আয়। গ্যাস ও পানি এটা হচ্ছে ডেবিট। ভূমি দালান কোঠা এটা হচ্ছে সম্পদ, ডেবিট। মজুরি খরচ, খরচ হচ্ছে ডেবিট। দেনাদার, দেনাদার হচ্ছে সম্পদ, তাই ডেবিট। কমিশন, কমিশন এখানে ব্যয় বোঝানো হয়েছে, তাই আমরা ডেবিট পাশে উদ্ধৃতটা লিখবো। এরপরে আরো কিছু খতিয়ানের উদ্ধৃত আছে, দেখো যন্ত্রপাতি, যন্ত্রপাতি যেহেতু সম্পদ তাই ডেবিট পাশে লিখলাম। পরিবহন খরচ এটা হচ্ছে খরচ, তাই ডেবিট পাশে লিখলাম। উত্তোলন হচ্ছে কি মালিকানা সত্ত্বকে হ্রাস করে, মানে প্রতিষ্ঠান থেকে মালিক যখন কোনো সম্পদ অথবা নগদ অর্থ নিয়ে নেয় তখন সেটা হচ্ছে উত্তোলন, তাই মালিকানা সত্ত্ব যেহেতু হ্রাস পায় সেজন্য এটা হবে ডেবিট। ব্যবসায়িক খরচ, এখানে খরচ বলেই দেওয়া আছে তাই এটা হবে ডেবিট। নগদ তহবিল এটা সম্পদ, এটা হচ্ছে ডেবিট পাশে। নগদ তহবিলের পরিবর্তে থাকতে পারে হাতে নগদ। সো হাতে নগদ আর ব্যাংক জমা সবসময় মনে রাখবে, এগুলো সমাপনী উদ্ধৃত্ত আমরা রেওয়া মিলে দেখাবো, মানে হচ্ছে রেওয়া মিলে লিপিবদ্ধ করব, কিন্তু প্রারম্ভিক উদ্ধৃত্ত আমরা দেখাবো না। সো সমাপনী উদ্ধৃত্ত কোনগুলোর আসবে, প্রতিষ্ঠানের যে সম্পদ, চলতি সম্পদ, তারপর হচ্ছে চলতি দায়, এগুলোর ক্ষেত্রে আমরা সমাপনীটাকে হচ্ছে দেখাবো, কিন্তু প্রারম্ভিকটাকে আমরা দেখাবো না, কারণ এর মধ্যে সমাপনীর মধ্যেই হচ্ছে প্রারম্ভিক হিসাবের জেরটা ইনক্লুড আছে, তাই আমরা কেন বারবার হচ্ছে দেখাবো, আমরা সমাপনীটা দেখালেই হবে। ব্যাংক জমা, এখানে ব্যাংক জমা হচ্ছে কি সম্পদ, তাই আমরা দেখালাম 5,260 টাকা ডেবিট। তারপর ক্রয় হচ্ছে কি, ক্রয় হচ্ছে ব্যয়, তাই আমরা 32,160 টাকা ডেবিট পাশে দেখালাম। কর ও অভিকর, কর ও অভিকর হচ্ছে ব্যয়, তাই 840 টাকা কি করলাম আমরা ডেবিট পাশে দেখালাম।
এরপর আরো কিছু উদ্ধৃত আছে, আসবাবপত্র এটা হচ্ছে সম্পদ তাই ডেবিট, প্রাপ্য বিল সম্পদ তাই ডেবিট, তারপর হচ্ছে অবচয় হচ্ছে কি খরচ তাই হচ্ছে ডেবিট পাশে লিখলাম 1410 টাকা, আর প্রাপ্য বিল ছিল 1470 টাকা। ভাড়া প্রাপ্তি, ভাড়া প্রাপ্তি হচ্ছে কি প্রতিষ্ঠানের জন্য আয় তাই এটা হবে ক্রেডিট। বেতন হিসাব বা বেতন খরচ এগুলো হচ্ছে খরচ তাই ডেবিট হবে। বিমা সালামি খরচ বলেই দেওয়া আছে তাই এটা হবে ডেবিট। আন্তঃফেরত, আন্তঃফেরত মানে হচ্ছে বিক্রয় ফেরত তাই এটা হবে ডেবিট, কারণ আয় হ্রাস পেয়েছে সেজন্য ডেবিট হচ্ছে। প্রদেয় বিল হচ্ছে দায়, এজন্য আমরা কি করব ক্রেডিট পাশে লিপিবদ্ধ করব। এরপর দেখো পাওনাদার, পাওনাদার হচ্ছে দায় তাই ক্রেডিট পাশে হবে। বই ফেরত মানে হচ্ছে ক্রয় ফেরত, ঠিক আছে। সো ক্রয় হচ্ছে ডেবিট আর ক্রয় ফেরত হলে সেটা হবে ক্রেডিট। ব্যাংক চার্জ এটা হচ্ছে খরচ, মানে প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে টাকাটাকে কমিয়ে দেয়। সো ব্যাংক চার্জ যেহেতু খরচ তাই আমরা কি করব এটাকে ডেবিট করব। আর শেষে আছে বাট্টা প্রাপ্তি, বাট্টা প্রাপ্তি যেহেতু আয় প্রতিষ্ঠানের জন্য তাই এটা হবে ক্রেডিট। এখন বন্ধুরা এই যে রা মিলে সবগুলো জের আমরা কি করলাম লিপিবদ্ধ করলাম খতিয়ান থেকে। এরপর আমরা মোট পরিমাণ বের করব। মোট পরিমাণ হচ্ছে ডেবিট টাকা সমান সমান হবে কি ক্রেডিট টাকা। সো ডেবিট টাকা বের করে আমরা কি করব এখানে ডাবল জেড দিয়ে দিব, আবার ক্রেডিট টাকা বের করে আমরা এখানে ডাবল জেড দিয়ে দিব। সো পরবর্তীতে দেখবো যে ডেবিট টাকা সমান সমান ক্রেডিট টাকা হয় কিনা, তোমরা ভালোভাবে ক্যালকুলেট করে দেখবে। এরপর শেষে কি করবে, শেষে হচ্ছে যদি এখানে ডেবিট পাস অথবা ক্রেডিট পাস কোনো জায়গায় টাকা কম হয় তখন তোমরা কি করবে, ধরো এখানে ক্রেডিট পাশে হচ্ছে কম আছে, হ্যাঁ, তখন আমরা লিখবো অনিশ্চিত হিসাব। এখানে আরেকটা ঘর করে আমরা লিখবো অনিশ্চিত হিসাব, লিখে যত টাকা ক্রেডিট পাশে কম আছে সেই টাকাটা এখানে লিখবো, লিখে দুই পাশের টাকার কলাম মিলিয়ে দিব। ওকে, এর পরবর্তীতে আমরা যখন ভুলটা খুঁজে পাবো তখন অনিশ্চিত হিসাবটাও একদম বন্ধ করে দিব। তো বন্ধুরা আমরা দেখলাম যে রা মিল কিভাবে প্রস্তুত করতে হয়। এখন আমি তোমাদের একটা কাজ দিচ্ছি, সেই কাজটা হচ্ছে আমি এখানে একটা রা মিল অলরেডি প্রস্তুত করে লিখেছি, কিন্তু মজার ব্যাপার হচ্ছে রা মিলটা হচ্ছে ভুল দেওয়া আছে। মানে যেমন দেখো একটা উদাহরণ দেই, প্রারম্ভিক মজুত পণ্য এটা আমরা জানি ডেবিট হবে, কারণ প্রারম্ভিক মজুত পণ্য হচ্ছে ব্যয়, কিন্তু মূলধন, মূলধন কি ক্রেডিট হওয়ার কথা না, মূলধন হচ্ছে মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করে তাই মূলধন হিসাবের যে হওয়ার কথা ক্রেডিট। সো আমি একটা রা মিল ঠিকই দিয়েছি কিন্তু রা মিলের ডেবিট পাস এবং ক্রেডিট পাস ভুল করে দিয়েছি। তোমরা কি করবে, এই অশুদ্ধ রা মিলকে শুদ্ধ করবে। ঠিক আছে বন্ধুরা, এখানে দেখো অনিশ্চিত হিসাব এসেছে কারণ এই রা মিলটা অবশ্যই ভুল আছে। তো তোমরা যখন রা মিলটা সঠিকভাবে প্রস্তুত করবে তখন অনিশ্চিত হিসাব নাও আসতে পারে, আর যদি আসে তাহলেও সমস্যা নেই, তোমরা জাস্ট দেখবে যে তোমার ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা তুমি ঠিকভাবে লিপিবদ্ধ করেছো নাকি। সো দেখো বন্ধুরা এখানে ক্রয়, ক্রয় হচ্ছে ডেবিট হওয়ার কথা কারণ হচ্ছে ক্রয় ব্যয়, তো এখানে ৮০,০০০ টাকা আমি ক্রেডিটে লিখেছি কিন্তু তোমরা কোথায় লিখবে ডেবিট পাশে। এরপর দেখো বিক্রয়, বিক্রয় হচ্ছে কি প্রতিষ্ঠানের জন্য আয়, সো এটা ক্রেডিট হওয়ার কথা, এটা আমি সঠিকভাবে লিখেছি। প্রাপ্ত কমিশন, প্রাপ্ত কমিশন আমি ডেবিট পাশে লিখেছি কিন্তু এটা হচ্ছে রং, কারণ প্রাপ্ত কমিশন কি প্রতিষ্ঠানের জন্য আয়, সো এটা হবে ক্রেডিট। বেতন খরচ এটা ডেবিট হওয়ার কথা, ভাড়া খরচ ডেবিট, ডাকতার এটাও খরচ ডেবিট হওয়ার কথা। যন্ত্রপাতি সম্পদ ডেবিট, দেনাদার এখানে হচ্ছে দেনাদার হবে, দেনাদারও সম্পদ এটা হচ্ছে ডেবিট। পাওনাদার হচ্ছে দায় এটা ক্রেডিট হবে। ৬% বন্ধকি ঋণ, ঋণ হচ্ছে প্রতিষ্ঠানের জন্য দায় মানে দীর্ঘমেয়াদী দায়, তো এটা হবে কি ক্রেডিট। সমাপনী মজুত পণ্য রা মিলে আসবে না। বিক্রয় ফেরত, বিক্রয় ফেরত হচ্ছে কি হবে ডেবিট হবে, বিক্রয় ফেরত অথবা আন্তঃফেরত যেটাই লেখা থাকুক না কেন এটা হবে ডেবিট। সো তোমরা একটা শুদ্ধ রা মিল প্রস্তুত করবে, এরপর কমেন্ট বক্সে জানিয়ে দিবে যে তোমাদের ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা কত আসে, মানে তোমাদের ডেবিট এবং ক্রেডিট টাকার যোগফল সমান হয়েছে নাকি সেটা তুমি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো। তো বন্ধুরা আশা করি তোমরা অশুদ্ধ রা মিল কিভাবে শুদ্ধ করতে হয় সেটা বুঝতে পেরেছো এবং অনিশ্চিত হিসাব কিভাবে লিখতে হয় বা অনিশ্চিত হিসাব কিভাবে রা মিলে আনতে হয় সেই সম্পর্কে তোমরা ধারণা পেয়েছো। পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করতে হচ্ছে। ধন্যবাদ।